আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন, প্রভাষক অর্থনীতি, আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, বলতে গেলে সরকারিভাবে নির্দেশিত আনুষ্ঠানিক ক্লাস উদ্বোধন। আজকে 4 তারিখ। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব এবং মাননীয় শিক্ষামন্ত্রীর সঠিক দিক নির্দেশনায় কোভিড-19-এর মতো একটা মহামারী চলাকালীন অবস্থায় শিক্ষা ব্যবস্থাকে কীভাবে এগিয়ে নেওয়া যায় তারই একটা কার্যক্রমের অংশ হিসাবে আমরা অনলাইন ক্লাস শুরু করেছি। তোমরা যদি এই ক্লাসগুলি ফলো করে থাকো, এই ক্লাসগুলি ভালোভাবে দেখে থাকো, তাহলে তোমাদের লেখাপড়ার যে ক্ষতি, সেই ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবে। যেহেতু তোমাদের সাথে আমার প্রথম ক্লাস ছিল, ফলে আজকে যদি এই উদ্বোধনী ক্লাসটা আমরা সরাসরি করতে পারতাম, তাহলে যতটা তোমরা আনন্দ পেতে আমরা আনন্দ পেতাম, হয়তো সে আনন্দ থেকে আমরা বঞ্চিত। তোমাদেরকে আমরা যেভাবে বরণ করে নিতে পারতাম, তোমরা যেভাবে আমাদের শিক্ষকদের সাথে আমাদের সাথে পরিচিত হতে পারতে, হয়তো সেখান থেকে আমরা কিছুটা দূরে আছি বা সেই সম্পর্কটা আমাদের ভিতরে তৈরি হয়নি। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি সরকারের নির্দেশ অনুযায়ী সঠিক স্বাস্থ্যবিধি মেনে তোমাদের লেখাপড়ার গতি ঠিক রাখার জন্য সঠিক সময়ে ক্লাস আরম্ভ করতে। সঠিক সময়ে ক্লাস আরম্ভ করতে পেরেছি দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে জিনিসটা আলোচনা করব, আমার সাবজেক্ট অর্থনীতি, অর্থনীতি নিয়ে আলোচনা করব। অর্থনীতি নিয়ে আলোচনা করার পূর্বে আমরা কিছু জিনিস বলে নিই। দেখো, তোমাদের অনেকের ক্লাস 9-10 অথবা এসএসসি পরীক্ষাতে অর্থনীতি ছিল না। 9-10 অর্থনীতি অনেকে ছিল না, অনেকের হয়তো ছিল, ম্যাক্সিমামের থাকে না। ফলে আমরা যখন ইন্টারে এসে অর্থনীতি নেই, তখন স্বাভাবিক সবাই মনে একটা প্রশ্ন জাগে যে অর্থনীতি অত্যন্ত কঠিন। তোমরা হয় কারো কাছে শুনেছ অথবা নিজেরাই রিয়েলাইজ করেছো যে অর্থনীতি অত্যন্ত কঠিন সাবজেক্ট। কিন্তু আমার কাছে তা মনে হয় না। আমার কাছে মনে হয় অর্থনীতি সবচেয়ে সহজ সাবজেক্ট। তোমাকে একটা উদাহরণ দিলে তুমি বুঝবা। সমাজের সর্বনিম্ন শ্রেণী থেকে শুরু করে, একজন দিনমজুর থেকে শুরু করে, একজন অশিক্ষিত লোক থেকে শুরু করে সমাজের সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত সবাই অর্থনীতিটা খুব ভালো বুঝে। সম্পদের হিসাবটা খুব ভালো বুঝে, টাকা পয়সার হিসাবটা খুব ভালো বুঝে। তার কাছে কম টাকা থাকলে সে বেশি জিনিস কিনতে পারবে না, তার কাছে বেশি টাকা থাকলে সে বেশি জিনিস কিনতে পারবে। এই জিনিসটা খুব ভালো করে বুঝে। আমাদের কাছে যদি কম টাকা থাকে, তাহলে আমরা বাজারে গিয়ে জিনিস বেশি কিনতে পারি না, কম কিনতে হয়। আবার আমাদের কাছে যদি বেশি টাকা থাকে, আমরা বাজারে গিয়ে জিনিসটা বেশি কিনতে পারি। তার মানে এই হিসাবগুলি সমাজের প্রত্যেকটা লোক খুব ভালোভাবে বুঝে। অর্থনীতি সেটাই আলোচনা করে। অর্থনীতি বললে আমরা মনে করি যে কঠিন কোনো ব্যাপার, আসলে কঠিন কিছু না। দেখো, অন্যান্য যত সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অন্য যত সাবজেক্ট আছে, ওই সাবজেক্ট সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়া ওই সাবজেক্টের যে জিনিসগুলি আলোচনা হয় সেটা বোঝা খুব কষ্টকর। কিন্তু অর্থনীতি বুঝে না এমন লোক নাই। যে পড়ালেখা করেছে সেও বুঝে, যে পড়ালেখা করে নাই সেও বুঝে। একটা শিশু বাচ্চা থেকে শুরু করে পাগল পর্যন্ত সবাই অর্থনীতি বুঝে। টাকা পয়সার হিসেবে বুঝে না এমন লোক নাই। ফলে আমরা সহজভাবেই বলতে পারি যে সবচেয়ে সহজ যে জিনিসটা সেটাই সবাই বুঝে, সবচেয়ে কঠিন যে জিনিসটা সেটা সবাই বুঝবে না, যেটা অর্থনীতি সবাই বুঝে। ফলে অর্থনীতি অত্যন্ত সহজ সাবজেক্ট। আমার কথাগুলি যদি তুমি ভালোভাবে গ্রহণ করে থাকো, তাহলে দেখবে যে অর্থনীতি কঠিন কিছু না। এবং অর্থনীতি যে সহজ, যতগুলি সাবজেক্ট আসছে তার ভিতরে সবচেয়ে দ্রুতগতি সম্পূর্ণ বা দ্রুততার সাথে অর্থনীতি যে একটা সাবজেক্ট আলাদা বিষয় রূপ দেওয়া যায়, সেটা গ্রহণযোগ্যতা পেয়েছে এবং খুব দ্রুতগতিতে অর্থনীতির প্রসার লাভ করেছে। আমরা আজকে বিশ্বে দেখি সবকিছু অর্থনীতি নিয়ে আলোচনা হয়। আমরা এখন আসবো যে বিভিন্ন অর্থনীতিবিদরা কিভাবে অর্থনীতির ব্যাখ্যাটা করেছেন। অর্থনীতির ইংরেজি হচ্ছে ইকোনমিক্স।
ইকোনমিক্স 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 শব্দটা গ্রিক শব্দ ঐকোনমিয়া থেকে এসেছে। ঐকোনমিয়া, ও আই কে ও এন ও এম আই এ, ঐকোনমিয়া। ঐকোনমিয়া শব্দের অর্থ হচ্ছে গৃহ পরিচালিত, গৃহ পরিচালিত তার মানে দেখো অর্থনীতির সাথে গৃহ পরিচালনার একটা সম্পর্ক রয়ে গেছে। তার মানে অর্থনীতি প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গেছে, সেটাই এখানে প্রকাশ পেয়েছে। 1776 সালে অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশন, যাকে ইকোনমিক্সের জনক বলা হয়, এই ওয়েলথ অফ নেশন বইটা 2005 সালে সারা বিশ্বে সর্বকালের শ্রেষ্ঠ 100 বই প্রকাশিত হয়। তার ভিতরে একটা বই হচ্ছে ওয়েলথ অফ নেশন। এই ওয়েলথ অফ নেশনে অ্যাডাম স্মিথ ইকোনমিক্সকে বলেছেন, ইকোনমিক্স যে ইকোনমিক্স ইজ এ সায়েন্স অফ নেশন। ইকোনমিক্স ইজ সায়েন্স অফ ওয়েলথ, WEALTH। ইকোনমিক্স ইজ এ সায়েন্স অফ ওয়েলথ, অর্থাৎ অর্থনীতি হচ্ছে একটা সম্পদের বিজ্ঞান। এই সম্পদের বিজ্ঞান বলতে উনি কি বুঝিয়েছেন? সম্পদের বিজ্ঞান, অর্থনীতি, সম্পদ কিভাবে আহরিত হবে বা উৎপাদিত হবে, এই সম্পদ মানব কল্যাণে কিভাবে ব্যয় করা যায়, সে নিয়ে অর্থনীতি আলোচনা করে। আরেকজন অর্থনীতিবিদ হচ্ছেন মার্শাল। মার্শাল বলেছেন ইকোনমিক্স সম্পর্কে, মার্শাল বলেছেন অর্থনীতি হলো এমন এক বিজ্ঞান যা মানুষের জীবনের সাধারণ কার্যাবলী, নিয়ে আলোচনা করে। এখানে দেখো মার্শাল যে কথাটা বলেছেন, মার্শাল বলেছেন অর্থনীতি হলো এমন এক বিজ্ঞান যা মানুষের জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে। তার মানে আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আগে যেটা বলেছি যে অর্থনীতি আসলেই সহজ, সমাজের সবাই বুঝে। মার্শাল ঠিক সে কথাটা বলেছেন, অর্থনীতি হলো এমন এক বিজ্ঞান যা মানুষের জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে। অর্থাৎ একজন মানুষ সারা জীবনে যা কাজ করে সবই অর্থের সাথে সম্পর্কিত। এই মানুষের জীবনের সাধারণ কার্যাবলী, সে কি উৎপাদন করবে, কতটুকু উৎপাদন করবে, কোন খাত থেকে আয় করবে, কোন খাতে ব্যয় করবে, তার কাছে টাকা বেশি হলে কিভাবে ব্যয় করবে, কম হলে তাকে কিভাবে চলতে হবে, তার অভাব সে কিভাবে পূরণ করবে, ইত্যাদি বিষয় নিয়ে মানুষের জীবনে, একজন সাধারণ মানুষের জীবনে স্বাভাবিক যে কার্যাবলীগুলি আছে সেই কার্যাবলী নিয়ে আলোচনা করে অর্থনীতি। এই কথাটা উনি 1890 সালে তার প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, principles of economics,
প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, এই গ্রন্থে 1890 সালে এই কথাটা উনি বলেছিলেন। যে সংজ্ঞাটা সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে, এই মার্শালের সংজ্ঞা পৃথিবীতে সবচেয়ে বেশি, অর্থনৈতিক সংজ্ঞা সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে এই সংজ্ঞা। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এল রবিন্সের সংজ্ঞা। এল রবিন্স কি বলেছেন? এল রবিন্স মানে হচ্ছে লিওনেল রবিন্স, লিওনেল রবিন্স, এল রবিন্স। এল রবিন্স বলেছেন Robbins, economics is a science which studies human behavior as a relationship between its and secrecy. Means which have alternative uses. Economics is a science which studies human behavior as a relationship. Economics is a science which studies human behavior as a relationship between ends, and secrecy means which have alternative uses. কথাটা কি? Economics is a science. Economics is a science. অর্থনীতি হলো একটা বিজ্ঞান which studies human behavior, যেখানে আলোচনা করা হয় হিউম্যান বিহেভিয়ার, মানুষের আচরণ নিয়ে, as a relationship between means and some means which have alternative uses, অর্থাৎ কিছু বিকল্প ব্যবহার থাকতে পারে। সংজ্ঞাটাকে যদি আমরা এভাবে সাজাই, এল রবিন্স বলছেন ইকোনমিক্স হলো এমন একটা বিজ্ঞান, অর্থাৎ অর্থনীতি হচ্ছে এমন একটা বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও সীমিত সম্পদের মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবীয় কার্যাবলী নিয়ে আলোচনা করে, তাকে অর্থনীতি বলে। খেয়াল করে দেখো উনি কি বলেছেন, অর্থনীতি হচ্ছে এমন একটা বিজ্ঞান যেটা অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবীয় কার্যাবলী নিয়ে আলোচনা করে, অর্থাৎ মানুষ যে কাজগুলি করে সেই কাজ নিয়ে আলোচনা করে। দেখো এখানে কথাতে তিনটা জিনিস আমরা পাই, তিনটা বৈশিষ্ট্য এই সংজ্ঞার মৌলিক। যদি আমরা জিনিসগুলি দেখি তাহলে তিনটা কথা এখানে আছে, অসীম অভাব, সীমিত সম্পদ, বিকল্প ব্যবহারযোগ্য সম্পদ। মানুষের অভাব অসীম সেটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু মানুষের সম্পদ সীমিত, সেটা সত্য কথা। এই সীমিত সম্পদকে মানুষ বিকল্প ব্যবহার করে থাকে। যেমন মনে করো তোমার 1 কাঠা জমি আছে, এখানে হয় ধান উৎপাদন করতে পারো অথবা ফাট উৎপাদন করতে পারো। ধান উৎপাদন করলে ফাট করতে পারো না, ফাট করলে ধান উৎপাদন করতে পারো না। এখন তুমি কি করবে? তুমি ধান উৎপাদন করবে যদি তোমার ধানের বেশি প্রয়োজন হয়, যখন তোমার ধান উৎপাদন শেষ এরপর তুমি কি করবে, যদি তুমি দেখো যে ধান এখন আমার লাগবে না, আমার পাটের প্রয়োজন হয়, তখন তুমি আবার পাট করবে। তার মানে পাটের পরিবর্তে তুমি ধান করতেছো অথবা ধানের পরিবর্তে তুমি পাট করতেছো, একটার বিকল্প তুমি আরেকটা ব্যবহার করতেছো। কেন? তোমার সম্পদ সীমিত। যদি তোমার সম্পদ বেশি থাকতো তাহলে তোমার এই বিকল্প ব্যবহারের প্রয়োজন ছিল না। আরো যদি আমরা একটু সিম্পল ভাবে বলি, তোমার কাছে 200 টাকা আছে, তুমি হয় একটা ঘড়ি কিনতে পারো অথবা একটা কলম কিনতে পারো। খেয়াল করো, আমার কাছে যদি 400 টাকা থাকতো, একটা ঘড়ি একটা কলম দুইটাই আমি কিনতে পারি, কিন্তু টাকা আছে আমার কাছে 200।
ফলে আমি একটা ঘড়ি কিনলাম, আবার যদি আমি দেখি না আমার এখন ঘড়ির প্রয়োজন নাই, তাহলে এই 200 টাকা বিকল্প ব্যবহার আমি কি করতে পারি, একটা কলম কিনতে পারি। সোজা কথা আমি বলতে পারি, এই যে বিকল্প ব্যবহার, এই যে সম্পদ সীমিত থাকার কারণে এল রবিন্স সে কথাটাই আলোচনা করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ অর্থনীতির সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি মাত্র। জিনিসটা যে অত্যন্ত সহজ, মানুষের কার্যাবলী নিয়ে শুধু আলোচনা করে, সেটাই এখানে প্রকাশিত হয়েছে। এবং যত অর্থনীতিবিদ আছেন ওনারা এই কথাটাই বলছেন, মানুষ সারা জীবন যে কাজগুলি করে এই কাজগুলি নিয়ে কি করে, অর্থনীতি আলোচনা করে। এবার আমরা অর্থনীতি প্রথম পত্র একাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্রে 10টা অধ্যায় আছে। সেই 10টা অধ্যায়ের প্রথম অধ্যায় হচ্ছে অর্থনীতির মৌলিক সমস্যা বা মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান। প্রথম অধ্যায়ে এখানে যদি আমরা দেখি, প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান, অর্থাৎ বেসিক ইকোনমিক প্রবলেম and remedies। বেসিক ইকোনমিক প্রবলেম অ্যান্ড রেমিডিজ, অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান। সেখানে আমরা যে জিনিসটা আলোচনা করব, প্রথমেই আমরা এই ক্লাসটা যদি আজকে শেষ করি তাহলে কি কি জিনিস আমরা দেখতে পারবো সেই জিনিসটা আমরা একটু এবার বলে দিই, বা কি কি জিনিস আমরা শিখতে পারবো। প্রথম আমরা শিখতে পারবো, এক, অর্থনীতি কি। দুই, অর্থনীতির প্রকারভেদ। প্রকারভেদ জানতে পারবো। তিন, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি। অর্থনীতি কাকে বলে, জানতে পারবো। 4, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য বলতে পারবো। যেগুলিকে একসাথে বলে শিখন ফল। একসাথে যেটাকে বলে শিখন ফল। তার মানে অর্থনীতিকে আমরা বলতে পারবো। আমরা এতক্ষণ বিস্তারিত অর্থনীতি সম্পর্কে আলোচনা করেছি, অর্থাৎ প্রথম
ক্লাসে সেই অর্থনীতিটা কি জিনিস সেটা অত্যন্ত সহজ। এই জিনিসটা তোমাদেরকে বোঝানোর জন্য আমরা বেসিক কিছু জিনিস আলোচনা করছি, সেখান থেকেই শুধু আমি একটা জিনিস আলোচনা করব। আমরা যদি অর্থনীতি কাকে বলে সেটা জানতে চাই, তাহলে দেখো অর্থনীতি কি? অসীম অভাব ও সীমিত সম্পদের মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবীয় কার্যাবলী নিয়ে আলোচনা করে যে বিজ্ঞান, তাকে আমরা অর্থনীতি বলি। এটা আলাদা একটা বিজ্ঞান, বিজ্ঞানের বাইরে আলাদা একটা বিজ্ঞান। তার মানে অর্থনীতি হচ্ছে এমন একটা বিজ্ঞান যেখানে অসীম অভাব ও সীমিত সম্পদের মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবীয় কার্যাবলী নিয়ে আলোচনা করে, তাকে আমরা কি বলবো? অর্থনীতি বলবো। অর্থনীতির প্রকারভেদ যদি 2 নম্বরের কথা আমরা বলতে যাই, অর্থনীতির প্রকারভেদ, অর্থনীতি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, আর একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে? অর্থাৎ ব্যষ্টিক ইংরেজি শব্দ হচ্ছে মাইক্রো। ব্যষ্টিক অর্থনীতি অর্থাৎ মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স, ব্যষ্টিক অর্থনীতি মানে মাইক্রো ইকোনমিক্স। ইংরেজি শব্দ ম্যাক্রো, মাইক্রোস থেকে ব্যষ্টিক শব্দটি উৎপত্তি হয়েছে। মাইক্রো অর্থ হচ্ছে ক্ষুদ্র, মাইক্রো অর্থ হচ্ছে ক্ষুদ্র। অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতি কি? তাহলে আমরা যদি বলি অর্থনীতির যে শাখায় অর্থনীতির প্রত্যেকটা বিষয়কে পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকে বলা হয় মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতি। অথবা অর্থনীতির যে শাখায় অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়াদি নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলবো ব্যষ্টিক অর্থনীতি। ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়াদি কি? যেমন একজন ব্যক্তির ভোগ, একজন ব্যক্তির বিনিয়োগ, একজন ব্যক্তির আয় ইত্যাদি। যখন আমরা পৃথক পৃথকভাবে অর্থনীতিকে বিশ্লেষণ করব তখন সেটাকে আমরা বলবো ব্যষ্টিক অর্থনীতি। তাহলে সামষ্টিক অর্থনীতি কি? সামষ্টিক অর্থনীতি হচ্ছে সামষ্টিক অর্থনীতি, ইংরেজি সেটাকে বলে ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্স, ম্যাক্রো শব্দ থেকে ম্যাক্রো চলে আসছে। ম্যাক্রো মানে হচ্ছে বৃহৎ, বড় বা সামগ্রিক। সুতরাং ম্যাক্রো ইকোনমিক্স কি? অর্থনীতির যে শাখায় সামগ্রিক বিষয়াদি নিয়ে আলোচনা করা, অর্থনীতির সামগ্রিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হবে তাকে বলা হয় ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতি। সামগ্রিক বিষয়াদি কি? একটা দেশের মোট বিনিয়োগ কত, জাতীয় আয় কত, মোট সঞ্চয় কত ইত্যাদি নিয়ে যখন আলোচনা করা হবে তখন সেটাকে আমরা বলবো ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দুইটা জিনিসের মধ্যে একটু পার্থক্য দেখি, মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি আর একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। পার্থক্য খেয়াল করো, আমরা যে কোনো পার্থক্যই যদি আলোচনা করি, ক্লিয়ারলি খেয়াল করবে, আমরা যে কোনো পার্থক্য যদি আলোচনা করি, পার্থক্য আলোচনার শুরুতেই আমরা ওই যে দুইটা বিষয় নিয়ে পার্থক্য আলোচনা করব, ওই দুইটা বিষয় বলতে কি বুঝো বা কাকে বলে অথবা সংজ্ঞা অবশ্যই আলোচনা করতে হবে। কারণ আমি যদি দুইটা জিনিস কাকে বলে এটাই না জানি তাহলে আমি কি পার্থক্য আলোচনা করলাম? তাহলে তুমি যখন প্রথম কাকে বলে দিবা বা ওই জিনিসটা বলতে কি বুঝো এটা তুমি ব্যাখ্যা করবা, তখন তোমার পার্থক্যের 50% হয়ে যায়। আমরা অনেক সময় 8-10টা পার্থক্য লিখে ফেলি, কিন্তু ওই যে দুইটা বিষয় নিয়ে পার্থক্য লিখছি ওই দুইটা জিনিস বলতে কি বুঝো বা কাকে বলে এটাই আমি আলোচনা করলাম না, পার্থক্য তো একটাও দিলাম না। তাহলে তুমি বুঝতে হবে তোমার পার্থক্যটা গুণগত মানসম্পন্ন হয় নাই। একটা গুণগত মানসম্পন্ন পার্থক্যের জন্য ওই দুইটা জিনিস আগে আমি কাকে বলে বা বলতে কি বুঝি সেই সম্পর্কে আমাকে একটা সুস্পষ্ট ধারণা থাকা লাগবে।
আমি যদি এটা সুস্পষ্ট ধারণা দিয়ে দিতে পারি, তাহলে যিনি আমার লেখাটা পড়বেন উনি বুঝবেন যে অর্থনীতি সম্পর্কে আমি কিছুটা হলো বুঝতে পারি বা জানি। এই জন্য আমরা প্রথমেই 1 নম্বর পার্থক্যটাই দিব, মানে কাকে বলে, তার মানে ব্যষ্টিক অর্থনীতি, অর্থনীতির যে অংশে অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়াদি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হবে কি ব্যষ্টিক অর্থনীতি। আর অর্থনীতির যে অংশে সামগ্রিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় কি সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি ইংরেজি মাইক্রো শব্দ থেকে উৎপত্তি হয়েছে, আর সামষ্টিক অর্থনীতি ইংরেজি ম্যাক্রো শব্দ থেকে উৎপত্তি হয়েছে। ব্যষ্টিক অর্থনীতি পরিধি বা আওতা বা সীমা সংক্ষিপ্ত, কিন্তু সামষ্টিক অর্থনীতির আওতা পরিধি বা সীমা বিস্তৃত। 4 নম্বর পার্থক্যতে যদি আমরা আসি, ব্যষ্টিক অর্থনীতি অর্থনীতির একটা খণ্ডচিত্র তুলে ধরে, যেমন একজন ব্যক্তির ভোগ, একজন ব্যক্তির বিনিয়োগ ইত্যাদি। তাহলে অর্থনীতির একটা খণ্ডচিত্র। যেমন মনে করো এই করোনাকালীন সময়ে যারা মাস্ক ব্যবসায়ী তাদের প্রচুর লাভ হচ্ছে, তাতে আমি বলতে পারি না দেশের অর্থনীতি খুব ভালো অবস্থায় আছে। এটা মাইক্রো, একজন ব্যক্তি উপকৃত হয়েছে, হ্যান্ড স্যানিটাইজার যে বিক্রি করে সে টাকা পাইছে, উপকৃত হয়েছে। সামষ্টিক ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, সামগ্রিকভাবে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা দেখব যে অর্থনীতি আসলে সেভাবে উপকৃত হয় নাই। সমগ্র বিশ্বে অর্থনীতিতে একটা সমস্যা তৈরি হয়ে গেছে, কিন্তু যারা হ্যান্ড স্যানিটাইজার বা মাস্ক বিক্রি করেছে তারা দেখেছে তাদের প্রচুর লাভ হয়েছে। এখন আমি যদি হ্যান্ড স্যানিটাইজার বা মাস্ক বিক্রেতাদের কথা ধরে বলি যে দেশের অর্থনীতি খুব ভালো অবস্থা আছে, তাহলে একটা ভুল সিদ্ধান্ত আসবে। এই জন্য আমরা বলতে পারি ব্যষ্টিক অর্থনীতি যেমন হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিক্রেতা। সামষ্টিক অর্থনীতি হচ্ছে দেশের সকল সেক্টর যখন একসাথে উন্নতি হবে তখন সেটাকে আমি সামষ্টিক অর্থনীতি বলি। তার মানে ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে অর্থনীতির একটা খণ্ডচিত্র তুলে ধরে, আর অন্যদিকে সামষ্টিক অর্থনীতি অর্থনীতির সামগ্রিক দিক বিবেচনা করে। অর্থাৎ আমি যদি একটা দেশ সামগ্রিকভাবে চিন্তা করতে যাই, যদি অর্থনীতির সকল সেক্টর সমানভাবে উন্নতি হয়, তাহলে আমি বলতে পারবো, বা তাহলে আমি বুঝতে পারবো যে একটা দেশ উন্নতির দিকে যাচ্ছে। তার মানে ব্যষ্টিক অর্থনীতি খণ্ডচিত্র তুলে ধরে, সামষ্টিক অর্থনীতি অর্থনীতির সামগ্রিক দিকটা তুলে ধরে। ব্যষ্টিক অর্থনীতি মনে করো দেশে পূর্ণ নিয়োগ বিদ্যমান, অর্থাৎ তোমার ঘরে মনে করো বা তোমার বাসায় মনে করো 60 জন সদস্য আছে, সবাই যদি চাকরি করে, তুমি মনে করো দেশে কোনো লোক আর বেকার নাই। মিথ্যা, কথাটা সত্য নয়। কিন্তু ব্যষ্টিক অর্থনীতি তাই মনে করে যে দেশে পূর্ণ নিয়োগ অবস্থা বিদ্যমান, কিন্তু সামষ্টিক অর্থনীতি দেশে পূর্ণ নিয়োগ আছে সে কথা মনে করে না। সামষ্টিক অর্থনীতি দেশের সামগ্রিক অবস্থা বিবেচনা করে, যেহেতু চিন্তা করে, ফলে এটা বিবেচনা করার তার সুযোগ নেই। সর্বশেষে যদি আমরা বলতে যাই যে একটা দেশের অর্থনৈতিক অবস্থা ভালো আছে না খারাপ আছে, বা অর্থনৈতিক অবস্থাটা কোন অবস্থায় আছে, সেটা বুঝতে হলে আমাকে সামষ্টিক অর্থনীতির দিকে খেয়াল রাখতে হবে। ব্যষ্টিক অর্থনীতি থেকে একটা দেশের অর্থনৈতিক অবস্থাটা আমি সরাসরি বুঝতে পারবো না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে ক্লাসটা আলোচনা করলাম, সেই ক্লাসটা তুমি যদি ভালোভাবে ফলো করে থাকো, খেয়াল করে থাকো, আমি আশা করি তোমাদের উপকৃত হবে। আমরা এর সাথে প্রাসঙ্গিক শুধু 2টা জিনিস বলে আমরা শেষ করে দেব। আমরা এই অর্থনীতি আসলে অসীম অভাব এবং সীমিত সম্পদ, সবসময় এই জিনিসগুলি নিয়ে আলোচনা করে। তার সাথে দুষ্প্রাপ্যতা নির্বাচনটা চলে আসে। দুষ্প্রাপ্যতা আছে দেখি অসীম অভাব হয়, তাহলে দুষ্প্রাপ্যতাটা কি? সম্পদের চাহিদার তুলনায় যদি সম্পদের যোগান কম থাকে তাহলে সেটা দুষ্প্রাপ্যতা বলে। সোজা কথা, অর্থনীতি চিন্তা করার দরকার নাই বাবা, তুমি হিসাব করে দেখো, তোমার দরকার 100 টাকা আছে, তোমার পকেটে 50 টাকা, বুঝতে হবে তোমার দুষ্প্রাপ্যতা আছে, তার মানে তোমার সম্পদ কম। এখন তার সাথে আছে নির্বাচন। নির্বাচন কি? অভাবের গুরুত্ব অনুযায়ী অভাব বাছাই করার প্রক্রিয়াটাকে নির্বাচন। আমরা যে ইলেকশন বলি অনেকটা এর সাথে সম্পর্কিত, অনেকটা এর সাথে সম্পর্কিত। অভাবের গুরুত্ব অনুযায়ী অভাব বাছাই করার প্রক্রিয়া। আমার সম্পদ কম আছে বা টাকা কম আছে, টাকা কম আছে দেখে তো আমাকে বাছাই করতে হয়। যদি আমার টাকা কম না থাকতো তাহলে তো আমার বাছাই করার প্রয়োজন পড়ে না, যা ইচ্ছা তাই আমি নিয়ে আসতে পারতাম। ফলে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন এই দুইটা এই টপিক্সের সাথে সম্পর্কিত দেখে আমরা এই দুইটা জিনিসও আলোচনা করে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা এই ক্লাসগুলি যেভাবে ফলো করছো, আমাদের সামনের দিকে যতগুলি ক্লাস হবে ঠিকঠাক মতো ফলো করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার লেকচার আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।